একজন ফুটবলার একজন দিদিয়ের দ্রগবা থামিয়ে দিয়েছিলেন আইভরি কোস্টের গৃহযুদ্ধ। আইভরি কোস্ট ভায়ে ভায়ে দ্বন্দ্ব, কথায় কথায় রক্তপাত, অযথাই নিজেদের মধ্যে হানাহানি সবকিছুই ছিল আইভরি কোস্টের নিয়মিত ঘটনা। জাতিসংঘের আহ্বান, বিশ্বের প্রভাবশালী নেতাদের অনুরোধ, কোনো কিছুকেই তারা তোয়াক্কা করেননি। তবে বিচ্ছিন্ন জ্যামিতিতে থাকা একদল মানুষকে এক সূত্রে নিয়ে এসেছিলেন একজন ফুটবলার, যার নাম দিদিয়ের দ্রগবা। আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে ফুটবল তো বিনোদন দেয়, তাহলে বিনোদন জগতে থাকা একজন কিভাবে একটা গৃহযুদ্ধ থামিয়ে দিতে পারেন? দেশের জার্সি গায়ে তৈরি হয় কিংবদন্তি। সেই কিংবদন্তি জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সবার কাছেই গ্রহণযোগ্য থাকেন, সবার কাছেই কিংবদন্তি থাকেন, সবার কাছেই তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, সবাই তাকে ভরসা করেন। দিদিয়ের দ্রগবা ছিলেন তেমনই একজন, যিনি তার একটা বক্তব্যের মাধ্যমে একটা যুদ্ধকেই শুধুমাত্র থামিয়ে দেননি, তিনি প্রমাণ করেছিলেন একটা ফুটবল দলের অধিনায়কও একটা দেশের অধিনায়ক হতে পারেন। 2002 সালে ভয়ঙ্কর এক গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছিল আইভরি কোস্ট, যেখানে নিয়মিত ছিল কথায় কথায় রক্ত ঝরানোর ঘটনা। বিদ্রোহী বাহিনী দখল করে নেয় দেশটির একাংশ। রাজধানী আবিদজান এবং এর পার্শ্ববর্তী কিছু অঞ্চলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে সরকারি বাহিনী। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে 2005 সালের অক্টোবরে আফ্রিকার প্রতিনিধি হিসাবে 2006 জার্মানি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আইভরি কোস্ট। এই গৃহযুদ্ধের মধ্যেও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েই আনন্দে উদ্বেল হয়ে ওঠে গোটা দেশ। কিছু সময়ের জন্য হলেও যুদ্ধ ভুলে বিবাদমান পক্ষগুলো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের উৎসবে মেতে ওঠে। এমন পরিস্থিতিতে নিজ দেশের গৃহযুদ্ধ থামাতে এগিয়ে আসেন দিদিয়ের দ্রগবা। আইভরি কোস্ট ম্যাচ জয়ের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের জায়গা করে নেয়, তবে পুরো আলোটা কেড়ে নেন দিদিয়ের দ্রগবা। মাঠে উপস্থিত গণমাধ্যমকে তিনি ডেকে নিয়ে আসেন, ফটোগ্রাফারদেরকে ডেকে নিয়ে আসেন। মাইক্রোফোন হাতে তিনি যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণটা থামিয়ে দিয়েছিল একটা দেশের গৃহযুদ্ধকে। মাইক্রোফোন হাতে খুব সাবলীল ভাষায় দিদিয়ের দ্রগবা সেদিন বলেছিলেন, নারী কিংবা পুরুষ, উত্তর কি দক্ষিণ, পূর্ব কি পশ্চিম, সব আজ এক হয়েছে। এবং এটাই প্রমাণ করেছে একাগ্রতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টা আমাদেরকে বিশ্বকাপের জন্য মনোনীত করেছে। আমরা একসঙ্গে বিশ্বকাপ খেলবো। আমরা কথা দিয়েছিলাম আমাদের জয়োল্লাস সবাইকে একত্রিত করবে। আমি আপনাদের কাছে হাত জোর করি, আপনারা দয়া করে আগ্নেয়াস্ত্র নামিয়ে রাখুন। আফ্রিকার একটি দেশ যাতে প্রচুর সম্পদ আছে, তারা যুদ্ধে নামবে না। আমরা আনন্দ করতে চাই, দয়া করে গোলাগুলি বন্ধ করুন। মিনিট খানেকের এই বক্তৃতা পুরো আইভরি কোস্টকে একত্রিত করেছিল। শুধুমাত্র আইভরি কোস্ট না, আন্তর্জাতিক গণমাধ্যমেরও শিরোনাম হয়েছিল আইভরি কোস্টের এই গৃহযুদ্ধ। এবং আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছিল আইভরি কোস্ট ফুটবলের মাধ্যমে, দিদিয়ের দ্রগবার মাধ্যমে। এবং দ্রগবার এই ভাষণের ফলশ্রুতিতে কোনো প্রকার বিগ্রহ ছাড়া, কোনো প্রকার বাধা ছাড়া সরকার এবং বিদ্রোহীরা আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছিল। কেন জানেন? গোটা দেশের মানুষ দিদিয়ের দ্রগবাকে সম্মান করত, তাকে কিংবদন্তি হিসেবে মেনে নিয়েছিল। তবে যুদ্ধটা এখানেই থেমে যায়নি। বছর না জড়াতেই আবার সংঘর্ষে লিপ্ত হয়েছিল দুই পক্ষ। সরকার পক্ষ এবং সেই সঙ্গে রেবেলরা রক্তারক্তিতে নিয়োজিত ছিল। ঠিক এই অবস্থাতে আবারও শান্তির দূত হিসাবে আবির্ভূত হয়েছিলেন দিদিয়ের দ্রগবা। তিনি চমৎকার একটা প্রস্তাবনা দিয়েছিলেন, যে প্রস্তাবনা মেনে নিয়েছিলেন দুই পক্ষই। এবার আরও একটা ফুটবল ম্যাচের অনুরোধ করলেন দিদিয়ের দ্রগবা। কাজটা বেশ কঠিন ছিল, কারণ সেই ফুটবল ম্যাচটা আইভরি কোস্টের রাজধানী আবিদজানে নয়। সেই ফুটবল ম্যাচটা করার অনুরোধ তিনি জানিয়েছিলেন বিদ্রোহীদের শহর বাউকেতে। কঠিন সিদ্ধান্ত, তবুও দ্রগবার প্রতি সম্মান রেখে প্রেসিডেন্ট গাব্বো এটাকে সমর্থন জানিয়েছিলেন। পুরো মাঠ পাহারা দিল দুই পরাশক্তি বাহিনী। মাঠে বসে খেলা দেখলেন দুই প্রধান নেতা, দেখলেন পুরো জাতি কিভাবে এক হয়েছে 90 মিনিটের জন্য। 5-0 গোলের জয়ের ম্যাচে শেষ গোলটা করেছেন দ্রগবাই। খেলা শেষের বাঁশি বাজতেই আনন্দে আত্মহারা আইভরিয়ানরা মাঠে নেমে পড়েছিল। সেনাবাহিনী ব্যস্ত হয়ে পড়েছিল দ্রগবাদের নিরাপত্তায়। তবে দ্রগবা হাত নেড়ে অভিবাদন জানিয়েছিলেন সমবেত সাধারণ জনগণকে। এজন্য পুরো আইভরিয়ান জাতি সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে চলে এসেছে ফুটবলের মুগ্ধতা উপভোগ করতে। সেদিনের সেই ম্যাচের পর চিরতরে বন্ধ হয়ে গেল আইভরি কোস্টের গৃহযুদ্ধ। আর সেই গৃহযুদ্ধ থামাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেই দেশেরই ফুটবল দলের ক্যাপ্টেন দিদিয়ের দ্রগবা। তিনি প্রমাণ করেছিলেন তিনি শুধুমাত্র একটা ফুটবল দলের ক্যাপ্টেন নন, তিনি গণমানুষের ক্যাপ্টেন, তিনি একটা দেশের ক্যাপ্টেন।
দেশের জার্সি পরে যখন কোনো ক্রিকেট কিংবা ফুটবল দল কিংবা যে কোনো দলই প্রতিনিধিত্ব করতে নামে, তখন সেই দলটা কোনো বোর্ড কিংবা কোনো ফেডারেশনের দল নয়, সেই দলটা গণমানুষের দল। এই কারণেই সেই দলের প্রত্যেকটা সদস্যকে গণমানুষ মনে ধারণ করে, বুকে ধারণ করে, তাদেরকে বিশ্বাস করে। এ কারণেই তাদের খেলা দেখার আগের রাতে সারা রাত জেগে টিকিট কাউন্টারের লাইনে তারা দাঁড়িয়ে থাকেন, তার দলের খেলা দেখবেন, তার দেশের খেলা দেখবেন। চকলেট থেকে শুরু করে গায়ে মাখার সাবান, মোবাইল ফোন পর্যন্ত তাদের কোম্পানির বিপণনের কাজে ক্রীড়াবিদদেরকেই ব্যবহার করেন, কারণ তাদের কথা দেশের মানুষ বিশ্বাস করেন। তাদের যে কোনো আহ্বান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরে নিতে বাধ্য হন, কারণ তাদেরকে সম্মান করেন, তাদেরকে কিংবদন্তি রূপে শ্রদ্ধা করেন। দিদিয়ের দ্রগবা তেমনই একটা প্রমাণ রেখেছিলেন। তিনি প্রমাণ রেখেছিলেন দেশের সংকটাপন্ন অবস্থাতেও ক্রীড়াবিদরা কিভাবে ভূমিকা রাখতে পারেন। যুগ থেকে যুগান্তরে তিনি একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ স্থাপন করে দিয়ে গেছেন। দর্শক, গণমাধ্যম হিসেবে আমরা কোনো স্টেটমেন্ট রাখতে পারি না, তবে গণমাধ্যমের জায়গা থেকে আমরা প্রশ্ন করতে পারি। আজ দিদিয়ের দ্রগবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন নয়, সামগ্রিকভাবে একটা প্রশ্ন কিন্তু চলে আসতেই পারে। বাংলাদেশ